প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকে এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ইবনে হাদার সরু, জুনিয়র ইনস্ট্রাক্টর কেএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আজকে আমি তোমরা যারা নতুন আছো টেক্সটাইল প্রথম পর্বে অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে, তাদের টেক্সটাইল র ম্যাটেরিয়ালস নামক যে সাবজেক্টটি আছে, তোমরা বই ইতিমধ্যে পেয়ে গেছো সবাই। তো টেক্সটাইল র ম্যাটেরিয়ালস বা টিআরএম এই সাবজেক্ট যেটা রয়েছে, এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের 3টা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের যে বিষয়টা বলতে চাই, তোমরা যে বইটা পড়বা অর্থাৎ টেক্সটাইল র ম্যাটেরিয়ালস, বইটা সম্পর্কে কিছু বলি। এই বইয়ে মূলত তোমাদের আমরা যে বিষয়গুলো সম্পর্কে পড়বো সেগুলো হচ্ছে ফাইবার সম্পর্কিত করা। ফাইবার হচ্ছে আঁশ। তোমাদের প্রশ্ন হতে পারে আঁশ কি, আঁশ দ্বারা আমরা কি করবো, এগুলো কি কাজে লাগে। তোমরা ভর্তি হয়েছো টেক্সটাইল বিভাগে। টেক্সটাইল বলতে কি বোঝায়? টেক্সটাইল জিনিসটা হচ্ছে আমরা যে পরিধানযোগ্য কাপড়গুলো পরি বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য যে কাপড়গুলো ব্যবহার করি, এই কাপড়গুলো সম্পর্কিত বা এই কাপড়গুলো তৈরি করতে কি কি ব্যবহার করা হয় বা এই কাপড় তৈরিতে এর সাথে সম্পৃক্ত বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি সমন্বিত রূপটাই হচ্ছে টেক্সটাইল। আর টেক্সটাইল ফাইবার বলতে মূলত বোঝানো হয়েছে যে সকল ফাইবার বলতে আঁশ, ফাইবার ইংরেজি শব্দ, যে সকল আঁশ দ্বারা টেক্সটাইল সামগ্রী তৈরি করা হয়, এই সকল আঁশকে টেক্সটাইল ফাইবার বলা হয়। আমরা মূলত এই বইটাতে এই সকল আঁশ সম্পর্কে আলোচনা করবো। তোমাদের 2টা বই আছে, একটা হচ্ছে টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 1, এটা তোমরা প্রথম সেমিস্টারে পড়তেছো, এবং দ্বিতীয় সেমিস্টারে যেটা পড়বা সেটা হচ্ছে টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 2। টেক্সটাইল র ম্যাটেরিয়ালসকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক আঁশ আর একটা হচ্ছে কৃত্রিম আঁশ। অর্থাৎ আমরা যে আঁশটা প্রকৃতি থেকে সংগ্রহ করি এটা হচ্ছে প্রাকৃতিক আঁশ, আর যেটা আমরা নিজেরা অর্থাৎ মানুষের তৈরি বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে তৈরি আঁশ, সেটাকে বলা হচ্ছে কৃত্রিম আঁশ। তো আমরা মূলত টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 1 এই বইয়ে শুধুমাত্র প্রাকৃতিক আঁশ সম্পর্কে আলোচনা করব, যে আমরা প্রকৃতি থেকে যে সকল আঁশ সংগ্রহ করি এবং ওই আঁশ দ্বারা সুতা এবং পরবর্তীতে কাপড় তৈরি করি, এই সকল প্রাকৃতিক আঁশ সম্পর্কেই টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 1 বইয়ে আলোচনা করা আছে। তো দেখো, আমি ইতিপূর্বে বোর্ডে আজকের আলোচ্য বিষয়গুলো লিখে নিয়েছি যে আজকে আমি ক্লাসে কি কি বিষয় সম্পর্কে আলোচনা করব। যার প্রথমে রয়েছে টেক্সটাইল বলতে কি বোঝায়, দ্বিতীয়টা রয়েছে টেক্সটাইল ফাইবার কি, এবং সবশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল ফাইবারের গুণাবলী। এখন আমি বইয়ের এই যে বইয়ের নামটা রয়েছে এটা সম্পর্কে আরেকটু সংক্ষেপে বিস্তারিত আলোচনা করছি। দেখো, টেক্সটাইল র ম্যাটেরিয়ালস, র শব্দের অর্থ হচ্ছে কাঁচামাল। আর টেক্সটাইল বলতে আমরা বোঝাই যেটা সেটা হচ্ছে আমরা যে কাপড়টা পরে থাকি, এই কাপড় তৈরি করতে অবশ্যই সুতার প্রয়োজন হয়েছে, এবং ওই সুতা তৈরি করতে অবশ্যই আঁশের প্রয়োজন হয়েছে। এই যে আঁশ, সুতা এবং কাপড়, এই যে 3টা বিষয়, এই বিষয়ের সমন্বিত রূপে হচ্ছে টেক্সটাইল। আর টেক্সটাইল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বয়ন তন্তু বা সুতা। আমরা যখন সংজ্ঞা আকারে বলতে যাবো তখন হবে আমরা যে পরিধানযোগ্য কাপড় পরে থাকি বা ব্যবহার করি, এই কাপড় তৈরি করতে বা তৈরি করার জন্য যে সকল বিষয়গুলোর সাথে জড়িত, সুতা, আঁশ বা বিভিন্ন যন্ত্রপাতি, এগুলার সমন্বিত রূপই হচ্ছে টেক্সটাইল। আর টেক্সটাইল র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে আমার একটা কাপড় তৈরি করতে বা একটা সুতা তৈরি করতে মূল যে জিনিসটা প্রয়োজন, এই জিনিসটাই হচ্ছে টেক্সটাইল র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল। এই বইয়ের বাংলা হচ্ছে টেক্সটাইল কাঁচামাল। উদাহরণস্বরূপ আমি তোমাদের বলতে পারি, তোমরা যখন বাসায় আমরা যদি রুটি বানাই, অবশ্যই কিন্তু আমাদের প্রথমে প্রয়োজন হয় আটা, যেটা আমরা মূল উপাদান হিসেবে ব্যবহার করি। সুতরাং রুটি তৈরি করতে গেলে রুটির কাঁচামাল হিসেবে আমরা বলতে পারি আটা। আবার যখন আমরা ভাত রান্না করি, অবশ্যই আমাদের চাল প্রয়োজন হবে, তো ভাতের কাঁচামালটা হচ্ছে চাল। তেমনি টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের যে সকল পোশাক বা আমরা সুতা তৈরি করি, এগুলোর মূল কাঁচামাল হচ্ছে টেক্সটাইল ফাইবার বা আঁশ। তো প্রথম যে বিষয়টা গেল সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে টেক্সটাইল বলতে কি বোঝায়। অর্থাৎ আমরা পরিধানযোগ্য কাপড়
যেটা পরিবেশের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সমন্বিত রূপে হচ্ছে টেক্সটাইল। দ্বিতীয়ত আমরা আলোচনা করবো, দেখো টেক্সটাইল ফাইবার কি। আমি আগে বলেছি টেক্সটাইল ফাইবার মানে হচ্ছে আমরা যেসব সুতা তৈরি করবো এই সুতার কাঁচামাল হিসেবে যে আঁশটাকে ব্যবহার করি এটাই হচ্ছে টেক্সটাইল ফাইবার অর্থাৎ আঁশ। তো এখানে বলা হচ্ছে টেক্সটাইল ফাইবার কি। এখন আমি যদি সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে কাপড় তৈরির জন্য যে সুতা প্রয়োজন হয় এই সুতা তৈরির ক্ষেত্রে যে সকল আঁশ ব্যবহার করা হয় বা ফাইবার ব্যবহার করা হয় এই সকল আঁশকেই টেক্সটাইল ফাইবার বলে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কোনো আঁশকেই আমরা টেক্সটাইল ফাইবার বলতে পারবো কি না? অবশ্যই না। টেক্সটাইল ফাইবার হতে গেলে ওই আঁশের মধ্যে আমার কতগুলো গুণাবলী প্রয়োজন। আমি সেটার একটা প্রশ্ন লিখেছি, দেখো টেক্সটাইল ফাইবারের বিভিন্ন গুণাবলী। এই যে সকল গুণাবলী আমি পরে আলোচনা করবো বিস্তারিত, এই সকল গুণাবলী যদি কোনো আঁশ বা ফাইবারের মধ্যে বিদ্যমান না থাকে তাহলে সেটাকে আমরা টেক্সটাইল ফাইবার বলতে পারবো না। অর্থাৎ টেক্সটাইল ফাইবার হতে গেলে অবশ্যই তার মধ্যে নির্দিষ্ট কিছু গুণাবলী থাকতে হবে, অন্যথায় আমরা ওই আঁশটাকে টেক্সটাইল ফাইবার হিসেবে বিবেচনা করতে পারবো না বা বিবেচনা করতে পারবো না। সুতরাং দেখো এখন পরের বিষয়টা আছে টেক্সটাইল ফাইবারের বিভিন্ন গুণাবলী। তো টেক্সটাইল আমরা জানি যে বিভিন্ন কিছু উৎপাদন করতে গেলে অবশ্যই আমরা যে কাঁচামালটা ব্যবহার করব অবশ্যই সেটার বিভিন্ন গুণাবলী থাকতে হবে, অন্যথায় আমরা আমাদের কাঙ্ক্ষিত যে দ্রব্য বা বস্তুটা আমরা উৎপাদন করব ওইটা আমরা কখনোই উৎপাদন করতে পারবো না। এমনি কোনো আঁশ দ্বারা সুতা তৈরি করতে গেলে প্রথমে যেটা আমাদের দেখতে হবে যে গুণাবলীটা সেটা হচ্ছে আঁশের শক্তি। কেননা যদি আমার ওই আঁশের মধ্যে শক্তি না থাকে তাহলে আমি ওই আঁশ দ্বারা যে সুতা তৈরি করব সেটা দেখা যাচ্ছে যে আমি হালকা টানের মাধ্যমেই দেখা গেল যে সুতাটা ছিঁড়ে যাবে। আর যেই সুতাদের শক্তি থাকবে না ওই সুতা দ্বারা আমি কখনোই কাপড় তৈরি করতে পারবো না। তো প্রথমে যে বিষয়টা আমাকে খেয়াল করতে হবে, আমি যে আঁশ দ্বারা সুতা তৈরি করব ওই আঁশের মধ্যে অবশ্যই শক্তি বিদ্যমান থাকতে হবে বা আঁশটা শক্তিশালী হতে হবে। আমি তোমাদের যখন টেক্সটাইল ফাইবার সম্পর্কে আলোচনা করলাম তখন একটি উদাহরণ দিই। উদাহরণ টেক্সটাইল ফাইবারগুলো আমরা বিভিন্ন রকমের পেতে পারি প্রাকৃতিক ভাবে, যার মধ্যে রয়েছে তুলা, পাট, হেম্প ফাইবার, লিলেন ফাইবার, কয়ার ফাইবার, সিসাল ফাইবার, উল ফাইবার, সিল্ক ফাইবার। প্রত্যেকটা ফাইবারেরই এই বইয়ে তোমরা বিস্তারিত আলোচনা করতে পারবা পরবর্তীতে প্রত্যেক অধ্যায়ে। এইগুলো হচ্ছে টেক্সটাইল ফাইবার। তো আমরা এখানে প্রথমে যে গুণাবলী দেখেছিলাম টেক্সটাইল ফাইবারের শক্তি, এক একটা ফাইবারের শক্তি এক এক রকম। যেমন কটন আঁশ বা তুলা আঁশের শক্তি একরকম, আবার আমরা জমিতে পাট আঁশ যেটা সংগ্রহ করি পাট থেকে সেটার শক্তি আরেক রকম, হেম্প ফাইবারের শক্তি আরেক রকম। প্রত্যেকটা ফাইবারের আলাদা আলাদা শক্তি, কিন্তু সবগুলো ফাইবারের মধ্যেই শক্তি বিদ্যমান থাকতে হবে, কম এবং বেশি। এটা গেল হচ্ছে মূল গুণাবলীর মধ্যে অন্যতম একটি। তারপরে রয়েছে আঁশের সূক্ষ্মতা। সূক্ষ্মতা বলতে অবশ্যই আঁশটাকে সূক্ষ্ম হতে হবে বা চিকন হতে হবে, অন্যথায় আমরা সেইটা দ্বারা সুতা তৈরি করতে পারবো না। আর যখন আমরা সুতা তৈরি করবো অবশ্যই সুতাটাকে মসৃণ হতে হবে, তাছাড়া আমরা ওই সুতা দ্বারা কাপড় তৈরি করতে পারবো না। এটা গেল একটা বিবেচ্য বিষয় অর্থাৎ আঁশের সূক্ষ্মতা। এরপরে রয়েছে আঁশের নমনীয়তা, অর্থাৎ আঁশটাকে সফট হতে হবে, নরম হতে হবে, অন্যথায় যদি আঁশটা কঠিন বা ভঙ্গুর আকারে রয়ে থাকে ওইটা দ্বারা আমরা সুতা তৈরি করতে পারবো না। এক্ষেত্রে আঁশের নমনীয়তাও একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় গুণাবলীর মধ্যে। এরপরে রয়েছে আঁশের স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা শব্দের অর্থ হচ্ছে যখন আমরা কোনো বস্তু বা কাপড়টা আমরা যদি একটা কাপড় নেই, কাপড়টা যদি আমরা হাতের মধ্যে মুষ্টি আকারে গুচ্ছ আকারে করি, পরবর্তীতে ছেড়ে দিলে দেখা যাবে যে ওই আঁশটা বা ওই আঁশের মধ্যে সংকোচন হয়েছে ওই কাপড়ের মধ্যে সংকোচন হয়েছে কিনা বা ওই আঁশের মধ্যে সংকোচন হয়েছে কিনা, এবং ওই সংকুচিত করার পর পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসছে কিনা বা আয়তনগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা বা রেসিলিয়েন্সি। অর্থাৎ কাপড়কে কুঁচকানোর পর পরবর্তী পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে কিনা, এটাই হচ্ছে কাপড়ের
স্থিতিস্থাপকতা বা রেসিলিয়েন্সি বলি। এটা হচ্ছে একটা গুণাবলী। এরপরে রয়েছে ইলাস্টিসিটি বা প্রসারণ ক্ষমতা। আমরা যে আঁশগুলা নিব সুতা তৈরির জন্য, ওই আঁশের প্রসারণ ক্ষমতা কতটুকু, অর্থাৎ আমি টানলে কতটুকু প্রসারিত হচ্ছে এবং কতটুকু টানলে আঁশটা ছিঁড়ে যাচ্ছে, এইটাই হচ্ছে ওই আঁশের প্রসারণ ক্ষমতা অর্থাৎ ইলাস্টিসিটি ক্ষমতা। এক একটা আঁশের প্রসারণ ক্ষমতা এক এক রকম। যে আঁশের প্রসারণ ক্ষমতা বেশি সেটা টানলে বেশি প্রসারিত হয়, আর যে আঁশের প্রসারণ ক্ষমতা কম সেটা টানলে কম প্রসারিত হয়। এরপরেও এর বাইরে আরো বিভিন্ন আনুষঙ্গিক যে গুণাবলী রয়েছে, যেমন উজ্জ্বলতা বা চাকচিক্যতা, তারপরে রয়েছে ড্রেপেবিলিটি বা ঝুলে থাকার ক্ষমতা, অগ্নি প্রতিরোধ ক্ষমতা, ছত্রাকের প্রতি ক্ষমতা ইত্যাদি। আরো তোমরা যখন এই বইটা পড়বা, প্রথম অধ্যায়ে তোমরা বিস্তারিত দেখতে পাবা যে টেক্সটাইল ফাইবারের কি কি গুণাবলী থাকে। তো আমি ওইটাকে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না বা দীর্ঘ করতে চাচ্ছি না তোমাদের ক্লাস। আজকে আমরা প্রথমেই তোমাদের যে তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করেছি, এই তিনটা বিষয় সম্পর্কে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা থাকে, যখন এই ভিডিওটা তোমাদের ফেসবুক পেজে পোস্ট করা হবে, অবশ্যই সেখানে কমেন্ট সেকশন থাকবে। এই তিনটা বিষয় কোথায় বুঝতে তোমাদের সমস্যা হয়েছে বা বুঝতে পারোনি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবো। তো যেহেতু আজকে আমার মনে হয় তোমাদের সঙ্গে প্রথম ক্লাস, তোমরা যারা টেক্সটাইল প্রথম পর্বে রয়েছে নবীন শিক্ষার্থী, তো আশা করি সবাই বুঝতে পেরেছ বিষয়টা। পরবর্তী ক্লাসে এই টেক্সটাইল র ম্যাটেরিয়ালস বইয়ের আরো যে বিষয়গুলো রয়েছে পরবর্তীতে অধ্যায়ের মাফিক আমি ক্লাস নেব। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলো রয়েছে পরে সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।